নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। ডায়াবেটিস, এই ডায়াবেটিস নিয়ে আমরা প্রত্যেকেই আজকের দিনে চিন্তিত থাকি। ডায়াবেটিসের আজকের দিনে বয়স কোনো কিন্তু বাধা নয়, যে কোনো বয়সে কিন্তু মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। ভারতে হু হু করে বাড়ছে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে এই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করব, এটা আজকের দিনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। প্রথমত আসছি যে জীবনযাত্রা এবং ঘরোয়া উপায়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহজ উপায়গুলো কি কি হতে পারে। দর্শক বন্ধুরা আমাদের বারবার প্রশ্ন করেন যে আচ্ছা, আমি কি ভাত খেতে পারি, আমি মিষ্টি খেতে পারি, আমি কি চিনি খেতে পারি? তো স্বভাবতই এই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা চিকিৎসকের মুখোমুখি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রখ্যাত এন্ডোক্রিনোলজিস্ট প্রফেসর ডক্টর সতীনাথ মুখোপাধ্যায়। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আসার জন্য অনেক অভিনন্দন। নমস্কার, আমি ডাক্তার সতীনাথ মুখোপাধ্যায়। আমি আগে এসএসকেএম এ ছিলাম বিভাগীয় প্রধান হিসেবে এন্ডোক্রিনোলজি বিভাগে। শুরুতে যেটা বলবো যে স্যার, ডায়াবেটিস তো দিনে দিনে বেড়ে চলেছে, তো এই যে ডায়াবেটিসের আধিক্য বা ডায়াবেটিসের যে ক্রমাগত বেড়ে যাওয়া, এটার কারণটা কি? দুটো কারণকে দায়ী করা যায়। একটা হচ্ছে যে টেস্ট আগের থেকে অনেক বেশি করা হচ্ছে। আগে জানা যেত না যে লোকের সুগার আছে কিনা, এখন সেটা জানা যাচ্ছে, কারণ অনেক বেশি সংখ্যায় লোকের টেস্ট করা হচ্ছে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ডায়াবেটিস অ্যাকচুয়ালি বাড়ছে কিনা, তো সেটাও পরিসংখ্যান বলছে যে বাড়ছে। রিস্ক ফ্যাক্টর কি 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 কারণ থাকলে মানুষের ডায়াবেটিস বেশি হয়? সাধারণভাবে মানুষের যদি বংশে ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিসের প্রবণতা বেশি হয়। এই ডায়াবেটিসটাকে বলে টাইপ 2 ডায়াবেটিস, যেটা কিনা শতকরা 95% ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেই দেখা যায়। এই টাইপ 2 ডায়াবেটিস, সেখানে ফ্যামিলি হিস্ট্রি থাকে। অনেক সময় দেখা যায় বাবার দিকে মায়ের দিকে দুদিকেই ডায়াবেটিস আছে। শর্করা জাতীয় খাবার অর্থাৎ ভাত, রুটি, কর্ন বা কর্নফ্লেক্স জাতীয় খাবার, এগুলোকে কম করতে হবে। এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, এগুলো শরীরে গিয়ে ফ্যাটে পরিণত হয় মেনলি লিভারের মধ্যে, এবং লিভারে ফ্যাট জমলে আমরা ফ্যাটি লিভার বলি। আজকাল তার অন্য নামকরণ হয়েছে, সে যাই হোক। ফ্যাটি লিভার হয়ে গেলে ডায়াবেটিসের সম্ভাবনা ভীষণ বেড়ে যায়। তাহলে মূল কথা হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, পরিশ্রম করতে হবে। সাধারণভাবে ওজন কমাতে গেলে ডায়েটের কার্যকারিতা হচ্ছে প্রায় 80%, 20% এক্সারসাইজ। কিন্তু যারা এক্সারসাইজ করেন না তাদের ওজন আবার বাড়ে, কমে গিয়ে বাড়ে। তাহলে যে ওজনটাকে কমিয়ে ফেললাম সেই ওজনটাকে স্টেবল রাখতে গেলে, মেনটেন করতে গেলেও এক্সারসাইজের একটা উপযোগিতা আছে। তো এইটা করতে হবে। ভাত রুটি নিয়ে বললাম যে কার্বোহাইড্রেট, মিষ্টি খেতে পারি কিনা। মিষ্টি খেলে কারো ডায়াবেটিস হয় এমন কোনো প্রমাণ নেই। কারোর যদি ওজন ঠিক থাকে তিনি মিষ্টি খেলে ডায়াবেটিস হবে এরকম কোনো গবেষণায় পাওয়া যায়। কিন্তু যাদের ডায়াবেটিস হয়ে গেছে তাদের মিষ্টি নিয়ন্ত্রণ করতে বলা হয় ব্লাড সুগারের মাত্রাটাকে কন্ট্রোলে রাখার জন্য। এবারে একটা লোককে যদি বলা হয় যে জীবনে কোনোদিনই আর মিষ্টি খাবেন না, ডায়াবেটিস হয়েছে, সে তো কেউ শুনবেন বলে মনে হয় না। তো সেক্ষেত্রে যারা ডায়েটিশিয়ান তারা যেটা করে থাকেন, তারা বলেন যে ঠিক আছে, সপ্তাহে আপনি 5 দিন 6 দিন যে ডায়েট আছে সেটা মেনে চলুন। একটা দিন আপনাকে একটু রিল্যাক্স করা হলো, এবারে আপনি যদি একটা মিষ্টি খান তাহলে একটা রুটি কম খেলেন কি এক কাপ ভাত কম খেলেন, অর্থাৎ ওটাকে আপনি কম্পেনসেট করে দিলেন। কারণ মিষ্টির ক্যালোরিটাকে হিসাবের মধ্যে ধরে নিলেন। অর্থাৎ সারাদিনে যদি কাউকে বলা হয় যে আপনি 1500 ক্যালোরি খাবেন, তিনি ওই মিষ্টিটা খেলে মিষ্টিটার মধ্যে যদি 100 ক্যালোরি থাকে তাহলে সেই 100 ক্যালোরি তাকে ভাত রুটির থেকে বাদ দিতে হবে। তবে তার টোটাল ক্যালোরিটা 24 ঘন্টায় ঠিকই থাকবে। সেইরকম হলে ডায়াবেটিস হবে এরমটা নয়। আমাদের দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, যারা ভারতবর্ষের রুগীদের বা সুস্থ লোকেদেরকেও নিউট্রিশন সংক্রান্ত নির্দেশিকা দিয়ে থাকেন, যেটা আমাদের দেশের ডায়েটিশিয়ানরাও ফলো করেন, সেখানে বলা আছে যে ডায়াবেটিসের রুগী সেফলি 100 গ্রাম পর্যন্ত ফল, যে কোনো ফল খেতে পারেন, তাতে সুগারের খুব তারতম্য হবে না। ফলটাকে চেঞ্জ করতে হবে। একদিন আপেল খেলেন তো একদিন পেয়ারা খেলেন তো একদিন কমলা লেবু খেলেন,
তাতে খুব একটা সুগারের তারতম্য হবে না। এখানে একটুখানি বলার আছে, সেটা হলো যে একটা ফল বলতে কত বুঝি আর কি, মানে 100 গ্রাম আপেল, 100 গ্রাম কমলা, 100 গ্রাম পেয়ারা, তাদের মোটামুটি ক্যালোরি একই রকম, ধরুন 65-66 ক্যালোরি। 100 গ্রাম কলায় কিন্তু 132 ক্যালোরি থাকে। তাহলে যখনই কলায় চলে যাচ্ছি ওই 100 গ্রামটাকে 50 গ্রাম করতে হবে, এইটা মাথায় রাখতে হবে। 100 গ্রাম আমেও কিন্তু ওই আপেলে যা ক্যালোরি তাই ক্যালোরি আছে, কিন্তু রোজ আম খেলে সুগার বাড়বে, কারণ আম খেলে সুগারটা হঠাৎ করে ব্লাডে বাড়ে, আপেলে বা পেয়ারাতে অতটা হঠাৎ করে বাড়ে না। গ্লাইসেমিক ইন্ডেক্স বলে একটা বিষয় আছে, তো সেই কারণে তাহলে সেইটা ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারেন। আর দেশি আম খেলে সুগার কিছুটা কম বাড়বে ল্যাংড়া হিমসাগরের থেকে, কারণ দেশি আমের মধ্যে ফাইবার থাকে। ফলের ফাইবারটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য ফলটা পুরোটা খেতে হবে। আপনি ফলের রস বের করে খাবেন না, তাতে সাংঘাতিক সুগার বাড়বে, কখনোই করবেন না। তাহলে লেবু বলা হচ্ছে মানে লেবুটা চিবিয়ে খেতে হবে, সে মুসম্বি হোক বাতাবি হোক। আপেল বললে আপেল, আর খোসা ছাড়াবেন না, খোসা সমেত আপেল, খোসা সমেত পেয়ারা, এইটা খেতে হবে। তো এইটা যেন মনে থাকে। আর আজকাল একটা খুব চালু হয়েছে, সবাই এসে বলছেন বাচ্চাকে স্মুদি খাইয়ে দিলাম, তার কলা টলা অনেক কিছু দিয়ে ঘুরিয়ে দিলেন মিক্সিতে, ওইটা করলে সুগার খুব বাড়বে। ফলটা ফ্রেশ ফ্রুট খেতে দিন। আর যদি ড্রাই ফ্রুট হয় সেটা এক মুঠোর বেশি খাওয়া যায় না। তার একটা কারণ মনে রাখতে হবে, বলেছি 100 গ্রাম আপেলে 66 ক্যালোরি, 100 গ্রাম বাদামে 650 ক্যালোরি। তাহলে 100 গ্রাম আপেলের পরিবর্তে 100 গ্রাম বাদাম নিশ্চয়ই খাওয়া যেতে পারে না। সেখানে এক মুঠো খেতে বলা হয়, এক মুঠোয় 10 গ্রাম থাকে। ওই 10 গ্রাম বাদামটাই ওই 100 গ্রাম আপেলের সমান ক্যালোরি ওয়াইজ। কিন্তু বাদাম হোক, কাজু বাদাম হোক, আমন্ড হোক, পেস্তা হোক, তাদের আলাদা কিছু খাদ্য গুণ আছে যেগুলোর জন্য ডায়াবেটিসে তারা উপকারী করে, কিন্তু সেটা নিয়ন্ত্রণের মধ্যে খেতে হবে। স্যার একটাতে চিনি আর সুগার ফ্রি, এই দুটোর মধ্যে যারা চিনি ছাড়া একেবারেই চলতে পারেন না, তাদের জন্যে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন নির্দেশিকা আছে যে সারা দিনে 25 গ্রাম পর্যন্ত সুগারও যদি আপনি খান, ব্লাড সুগার বাড়বে না। কিন্তু ওই 25 গ্রাম সুগারের ক্যালোরিটা ডায়েটিশিয়ান আপনাকে যে ক্যালোরি মেপে দিয়েছেন তার মধ্যে রাখতে হবে। 1 গ্রাম সুগারে 4 ক্যালোরি আছে, আপনি 25 গ্রাম সুগার খাচ্ছেন মানে 100 ক্যালোরি, তাহলে আপনাকে 1500 ক্যালোরি ডায়েট দেওয়া হয়েছে, আপনি তার সঙ্গে 25 গ্রাম করে 1600 ক্যালোরি করবেন, সেটা চলবে না। 1500-র মধ্যেই থাকতে হবে, অর্থাৎ খাবারের অন্য জায়গা থেকে কার্বোহাইড্রেট কমাতে হবে যাতে করে 1500-র মধ্যে রাখা যায়। 2 নম্বর হচ্ছে আলাদা করে চিনি খাবেন না। চিনিটা খাবারের মধ্যে মেশানো অবস্থায়, অর্থাৎ রান্না বান্নায় চিনি দেওয়া হয়েছে, বা কোনো একটা খাবার খাচ্ছেন তার মধ্যে কিছু চিনি দেওয়া আছে যেটা খাবারের সঙ্গে যাচ্ছে, ফাইবারযুক্ত খাবারের সঙ্গে যাচ্ছে, তাতে সুগার চট করে বাড়বে না। চায় যদি একান্তই খেতে হয়, হাফ চামচ দেবেন, তার বেশি দেবেন না। আর্টিফিশিয়াল সুইটনার খেতে সাধারণত বারণ করা হয়, তার কারণটা হচ্ছে যে আর্টিফিশিয়াল সুইটনার খেলে দেখা যায় যে মানুষের পরিতৃপ্তি হয় না। চিনি খেলে একটা সময় গিয়ে তার পরিতৃপ্তি আসে, যে হ্যাঁ আমি খেলাম, সেইটা আর্টিফিশিয়াল সুইটনারে হয় না। দিনের অন্য সময় তারা চিনি খেতে চান, এবং দেখা গেছে যে এই আর্টিফিশিয়াল সুইটনার যারা ব্যবহার করেন লং টার্মে গিয়ে তাদের ওজন অ্যাকচুয়ালি বাড়ছে। যে উদ্দেশ্যটা ব্যবহার করছেন ওজন কমবে বলে সেটা হয় না। তো সেই জন্যে আর্টিফিশিয়াল সুইটনার নয়, চিনিই খান, কিন্তু খুব পরিমিত মাত্রায় এবং অন্য খাবারের সঙ্গে মিশিয়ে, এবং চিনির ক্যালোরিটাকে আপনার ডেইলি যে ক্যালোরি বলা হয়েছে তার মধ্যে ধরে নিয়ে এইভাবে খেলে খুব ক্ষতি হবে। ভাত দিয়ে যথেষ্ট একটা মিথ আছে যে ভাত খেলেই নাকি সুগার বাড়ে, কিন্তু এটা কি ওজন হ্যাঁ সেটা তাই, এবং 100 গ্রাম চাল আর 100 গ্রাম আটাতে একই ক্যালোরি থাকে, কাজেই তো বাড়ার কথা না। কিন্তু বাড়ে এই কারণে যে রুটিটার একটা গুনতি থাকে, 2টো খেলাম 3টে খেলাম, একটা রুটিতে সাধারণত 20 থেকে 25 গ্রাম আটা থাকে, তাতে একটা আইডিয়া পাওয়া যায় কতটা খেলাম। ভাতে সেটা পাওয়া যায় না। হ্যাঁ, লোকে হাতের মাপ দিয়ে ভাত দেখায়, সেটা বোঝা যায় না। তো সাধারণভাবে 30 গ্রাম চালে 75 ক্যালোরি ভাত হয়, পাওয়া যায় 1 কাপ ভাত। একটা রুটিতে ওই রকম 75-80 ক্যালোরি থাকে, একই কাছাকাছি। যেটাতে গন্ডগোল হয় সেটা হচ্ছে ডাল একটা জিনিস, সেটা মনে রাখতে হবে যে ডালেও কিন্তু চাল বা আটার মতো একই ক্যালোরি আছে। তাহলে ডাল অনেক খেলে কিন্তু সুগার বাড়ে না।
ডালটাকে বলা হয় খেতে এই কারণে যে ডালে প্রোটিন অনেক আছে, মাছ মাংস ডিমে যা প্রোটিন আছে ডালেও সেরকম প্রোটিন আছে। তো প্রোটিনের সোর্স হিসেবে ডাল খুব ভালো, কিন্তু প্রচুর পরিমাণে ডাল খেলে তার ক্যালোরিও অনেক বেশি। তাহলে ভাত রুটি একদম কমিয়ে না দিলে সুগারটা বাড়ে। স্যার মাছ মাংস ডিমের মধ্যে সেম প্রোটিন আছে, মাছ মাংসে তো 20% প্রোটিন আছে, ডালেও 20% প্রোটিন আছে, আর ডিমেও একই রকম প্রোটিন আছে। ডিম খুব সুষম আহার, তাতে প্রোটিন ভালো, ফ্যাট ভালো, কার্বোহাইড্রেট খুব কম, খুবই ভালো খাবার। যদি কারো কোলেস্ট্রল ঠিক থাকে সে ডিম নিশ্চিন্তে খেতে। আলুর মধ্যে তো ক্যালোরি অনেক আছে, যদিও ভাত আটার তুলনায়, চাল বা আটার তুলনায় কম। 100 গ্রাম আলুতে 100 ক্যালোরি আছে, যেখানে কিনা 100 গ্রাম চাল বা আটাতে 330-340 ক্যালোরি আছে। তাহলে ক্যালোরি আলুর কম, তা সেই হিসেবে তো ভালো হওয়া উচিত। সমস্যা হচ্ছে কি, আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি বলে আলু খেলে সুগারটা চট করে বাড়ে। তা সেইটার জন্য যেটা বলা হয় সেটা হচ্ছে যে খোসা সমেত আলু খান, আর আলুটাকে ডিপ ফ্রাই করবেন না। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে ভাতের বা রুটির বদলে তারা আলুই খান, প্রোটিন বেসড ডায়েট, তাদের কার্বোহাইড্রেটের সোর্স হচ্ছে আলু। তো সেটা তাহলে ওই পুড়িয়ে আলু খান, কিন্তু সেটার খোসাটা থাকবে। আর কিছু কিছু গবেষণা দেখা গেছে আলুর মধ্যে একটা কেমিক্যাল থাকে, তাকে বলে ক্লোরোজেনিক অ্যাসিড, সেটা ব্লাড সুগার নিয়ন্ত্রণেও একটা ভূমিকা আছে। সুতরাং সেই হিসেবে খোসা সমেত আলু যদি তরকারির সঙ্গে মিশিয়ে খাওয়া যায় তাতে অসুবিধা হওয়ার কথা নয়। আর কারোর যদি আলু ভাতে খেতে ইচ্ছে করে তাহলে আলু ভাতেটাকে নিয়ে সমপরিমাণ ভাতটাকে সরিয়ে দেবেন, এইটা করলে। আর পেঁয়াজ তো খুব ভালো ভেজিটেবল হিসেবে, ফাইবারও আছে এবং তার ক্যালোরি রিলেটিভলি কম আলুর তুলনায়, সুতরাং পেঁয়াজ খাওয়াই যেতে পারে স্যালাডে, কোনো অসুবিধা নেই। স্যার মাটির তলা সবজি নিয়ে অনেক বিতর্ক। ওইরকম মাটির তলার উপরেরটা খুব ইম্পর্টেন্ট নয়, ওটা তার কত ক্যালোরি আছে সেটা দেখতে হবে। আলু বেশি বলা হচ্ছে 70, গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হয়ে গেল, সেখানে আটার হলো ধরুন 50, হ্যাঁ কম হলো, এই আর কি, মানে চট করে সুগারটা বাড়বে না। হ্যাঁ, আর গ্লাইসেমিক ইন্ডেক্সের সঙ্গে ডায়েটিশিয়ানরা যেটা করেন কতটা কার্বোহাইড্রেটের খাবারটায় আছে, তো গ্লাইসেমিক ইন্ডেক্সকে খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণটা দিয়ে মাল্টিপ্লাই করলে তাকে বলে গ্লাইসেমিক লোড। সেটাও বেশি হওয়া উচিত নয়, যেটা ভাত রুটিতে হয়ে যায় গ্লাইসেমিক লোডও অনেক বেশি। বাড়ির লোক যদি 8-10টা তালের বড়া খায়, তো যে যার সুগার আছে সে দুটোর বেশি খাবে না। ওরা ডিপ ফ্রাই করার মধ্যে চিনি আছে, সুগার তো বাড়বে। এবং সেই একই ফর্মুলা, যে লোকটা রাতে 3টে রুটি খায় সে যদি 2টো তালের বড়া খায় 2টো রুটি খাবে, 3টে খাবে না। মানে পুরোটা ব্যালেন্স করা, ব্যালেন্স তো করতে হবে। মাত্রা জ্ঞান ঠিক থাকলে সব ঠিক আছে। নর্মাল ব্লাড গ্লুকোজ আর ডায়াবেটিস, এদের মাঝখানে একটা জায়গা আছে যেটাকে আমরা বলছি প্রি ডায়াবেটিস। তো প্রি ডায়াবেটিসটাকে ধরতে পারলে খুব সুবিধে, কারণ তাকে সাধারণভাবে সেটা লাইফস্টাইল ম্যানেজমেন্ট, সেটা করে ডায়াবেটিস প্রিভেন্ট করা যায়। প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস হলো না, এটা একটা দিক। আর একটা হচ্ছে প্রি ডায়াবেটিস থেকে তাকে নর্মাল জায়গায় ফিরিয়ে দিলাম, সেটাও সম্ভব। তাহলে আমাদের জানতে হবে প্রি ডায়াবেটিস কাকে বলে। তো কারোর যদি খালি পেটে সুগার, রক্তে সুগারের মাত্রা দেখা যায় 100-র বেশি, কিন্তু 125-এর কম, আবার খাবার পরে সুগারের মাত্রা 140-এর বেশি কিন্তু 200-র কম, অর্থাৎ 200-র উপরে যদি চলে যায় খাওয়ার পরে ডায়াবেটিস হয়ে গেল, খালি পেটে 125 পেরিয়ে গেলে ডায়াবেটিস হয়ে গেল। তাহলে তার নিচে আবার নর্মাল লোকেদের খালি পেটের সুগার 100-র নিচে থাকে, খাওয়ার পরে 140-এর নিচে থাকে। তাহলে এই মাঝের যে জায়গাটা পড়লো এটা হচ্ছে প্রি ডায়াবেটিস। তো প্রি ডায়াবেটিস ধরবো কি করে? এর খুব একটা উপসর্গ কিছু হয় না। তাহলে যাদের বংশে ডায়াবেটিস আছে তাদেরকে বলা হচ্ছে প্রতি বছর রক্ত পরীক্ষা করবেন। করলে যদি দেখা যায় যে প্রি ডায়াবেটিস রেঞ্জে সুগারটা আছে, তাহলে এই প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিসে চলে যাওয়া সেটা আটকানোর জন্য, অথবা প্রি ডায়াবেটিসকে নর্মালে ফিরিয়ে দেওয়া, এটা করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে এক্সারসাইজ। সারা পৃথিবীতে প্রচুর সমীক্ষা হয়েছে, ভারতবর্ষেও হয়েছে। তাতে দেখা গেছে যে সপ্তাহে 150 মিনিট হাঁটা, তার মানে 30 মিনিট যদি রোজ হাঁটেন, জোরে হাঁটতে হবে যতটা জোরে সম্ভব, সপ্তাহে 5 দিন, তাতে প্রায় শতকরা 60% ক্ষেত্রে ডায়াবেটিস প্রিভেন্ট করা যায় প্রি ডায়াবেটিস থেকে। এতে কোনো খরচা নেই, খালি এক্সারসাইজ করার জন্য ভালো জুতো কিনতে হবে, সেটাই খরচা। ডায়াবেটিস প্রিভেন্ট করা যায়। হ্যাঁ,
এবং যে সমস্ত অনেক সমীক্ষা হয়েছে সেখানে দেখা গেছে যে এক্সারসাইজ করলে কত পার্সেন্ট লোকের ডায়াবেটিস কমে, ওষুধ খেলে কত পার্সেন্ট কমে। তাতে দেখা গেছে যারা ওষুধ খেয়েছেন তাদের 30 থেকে 35-36% ডায়াবেটিস কমেছে, কিন্তু যারা এক্সারসাইজ করেছেন তাদের 55-56% ডায়াবেটিস কমেছে। তাহলে এক্সারসাইজের পাওয়ার ওষুধের থেকে বেশি এই ক্ষেত্রে। যে সপ্তাহে 150 মিনিট, যদি 30 মিনিট করে 5 দিন নাও করা যায় তাহলে 50 মিনিট করে সপ্তাহে 3 দিন, কিন্তু সেই 3 দিনটা পরপর 3 দিন হবে না, একদিন ছাড়া ছাড়া করতে হবে, তাহলে এক্সারসাইজের বেনিফিটটা পাওয়া যাবে। আর যারা ধূমপান করেন, ধূমপান বন্ধ করলে প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস প্রোগ্রেশনটাকে আটকানো যায়, তেমন আজকাল প্রমাণ আছে। অতিরিক্ত মদ্যপান যারা করেন তারা মদ্যপানের পরিমাণ কমালে ডায়াবেটিস কমে, এরকম প্রমাণ আছে। আর স্ট্রেস আজকাল তো দেখা যাচ্ছে যে আমাদের যে মডার্ন লাইফস্টাইল তাতে স্ট্রেস খুব বেশি, স্ট্রেসে ডায়াবেটিস হয়। এবারে স্ট্রেসটার মুশকিল হলো কি, ওটা না মাপা যায় না, কোনো যন্ত্র নেই যেটা স্ট্রেসটাকে মেপে দিচ্ছে। তার ফলে সাধারণভাবে রিল্যাক্সেশন এক্সারসাইজ, সেখানে যোগা ভালো কাজ করে, প্রাণায়াম ভালো কাজ করে, মেন্টাল রিল্যাক্সেশন, তো তাতেও দেখা যায় ডায়াবেটিস প্রিভেনশনে তার যথেষ্ট একটা রোল আছে। আজকাল কিছু কিছু গবেষণা হয়েছে, তাতে দেখা গেছে যে 15 থেকে 20% ওজন যদি কেউ কমাতে পারে এবং তার ডায়াবেটিস যদি 5 বছরের কম হয়, সেক্ষেত্রে ডায়াবেটিসটার রেমিশন হতে পারে। রেমিশন কথাটার মানে হচ্ছে যে ওষুধ বন্ধ করে দিলাম এবং 1 বছর পর্যন্ত দেখা গেল তার ডায়াবেটিস আর ফিরে এলো না, ব্লাডের সুগারের মাত্রা নর্মালি রইল। সেটা সম্ভব যদি ওজন আর না বাড়ে, অর্থাৎ ওজন কমিয়ে ফেলেছেন, ডায়াবেটিস নর্মাল হয়ে গেছে, যেসব ওষুধের মাধ্যমে ওজন কমিয়েছিলেন সে ওষুধ বন্ধ করলেন, বন্ধ করে 1 বছর দেখা গেল যে আর ডায়াবেটিস ফিরে এলো না, সেটাকে বলে রেমিশন। ওজন এবং যাদের ওজন বেশি এবং ডায়াবেটিস আছে তাদের মধ্যে যদি আমরা দেখি যে লিভারের চর্বির পরিমাণ, তাহলে শতকরা 90% ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন, কোনো গবেষণা আছে ইউরোপে, তারা বলেছে যে একেবারে 100 জনেরই থাকে 100% লিভারের চর্বির পরিমাণ বেশি। এই লিভারের চর্বির পরিমাণ বেশি হয়ে গেলে লিভার গ্লুকোজ জমিয়ে রাখতে পারে না। নর্মালি কিন্তু আমরা খাওয়া দাওয়ার পরে যে গ্লুকোজ উৎপন্ন হয় শরীরে, সেই গ্লুকোজ লিভার অনেকটা জমিয়ে রাখে, অনেকটা মাসেলও জমিয়ে রাখে। তা লিভারের চর্বি জমে গেলে লিভার গ্লুকোজটাকে জমিয়ে রাখতে পারে, তার ফলে ওই গ্লুকোজটাই ব্লাডে বেরিয়ে আসে। সেইভাবেই ডায়াবেটিসের সূত্রপাত বলে এখন মনে করা হচ্ছে। তাহলে ওবেসিটি কমলে ওই ফ্যাটি লিভারটা কমে যায়, ফ্যাটি লিভারটা কমে গেলে ডায়াবেটিসটা কমে যায়। ডায়াবেটিসের সঙ্গে থাইরয়েডের কোনো যোগাযোগ রয়েছে কি? আর যোগাযোগ তো একটা আছে, যার জন্য আমরা প্র্যাকটিসে যেটা করি সেটা হচ্ছে যে যাদের ডায়াবেটিস নিয়ে আসে তাদের বলি যে অন্তত 2 বছরে একবার থাইরয়েড চেক করবেন, এবং পাওয়া যায়, মানে নর্মাল পপুলেশনে 5-6% লোকের থাইরয়েড আছে, যাদের ডায়াবেটিস আছে তাদের 10-12% লোকের থাইরয়েড পাওয়া যায়। আবার যারা থাইরয়েড নিয়ে আসে তাদেরকেও বলি যে ওইরকম বছরে অন্তত একবার ডায়াবেটিস আছে কিনা দেখবেন, কারণ থাইরয়েড নিয়ে এলে দেখা যায় তাদের মধ্যে ডায়াবেটিসের আধিক্য বেশি। অর্থাৎ একটা রোগ নিয়ে এলে আর একটা রোগের জন্য দেখে নেওয়া উচিত আছে কিনা। কিছু কিছু সিমটমস দেখা দেয়, সেই সিমটমস গুলো কি কি যেগুলো দেখে কেউ সতর্ক হবে? হ্যাঁ, সেটা হচ্ছে যে দুর্বলতা, কোনো কারণ পাওয়া যাচ্ছে না কিন্তু ভীষণ দুর্বলতা হচ্ছে, শরীরের বিভিন্ন জায়গায় ফোড়া হচ্ছে, ইনফেকশন হচ্ছে, সারতে চাইছে না, ঘুমের মধ্যে বাথরুম যেতে হচ্ছে, অতিরিক্ত জল তেষ্টা পাচ্ছে, আর ওয়েট লস হচ্ছে, খাওয়া দাওয়া একই রকম রেখেছে কিন্তু ওজন কমে যাচ্ছে। এইগুলো হচ্ছে চোখে দেখতে অসুবিধা হচ্ছে, ঝাপসা লাগছে, এগুলো হচ্ছে ডায়াবেটিসের লক্ষণ। তো এই ধরনের লক্ষণ থাকলে সঙ্গে সঙ্গে ডায়াবেটিসের টেস্ট করা দরকার এবং করা হয়। যে ডাক্তারের কাছেই যান না কেন, এই ধরনের সমস্যা হলে ডাক্তারবাবুরাই বলেন যে টেস্ট করুন। একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি আধুনিক কয়েকটা চিকিৎসার কথা বললেন যে এখন গবেষণার মাধ্যমে আধুনিক কিছু ওষুধ বেরিয়েছে যার মাধ্যমে দ্রুত ওজন কমিয়ে দেওয়া সম্ভব এবং ডায়াবেটিসটাকেও অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। আমাদের আশার বাণী দর্শক বন্ধুদের কাছে যারা ডায়াবেটিস নিয়ে চিন্তিত, এই বিষয়টা একটু আমাদের বুঝিয়ে বলেন। এক ধরনের ওষুধ আছে যেগুলোতে
খিদে কমে। সেই খিদে কমার ফলে মানুষ কম খায়, তার ফলে ওয়েট লস হয়। ওয়েট লস হলে লিভার থেকে ফ্যাট সরে যায় এবং ডায়াবেটিস অনেক নিয়ন্ত্রণে চলে আসে। এরকম আজকাল গবেষণায় প্রমাণিত হয়েছে। সেরকম 3-4 ধরনের ওষুধ এখন বাজারে এসছে। অনেক ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান কথার জন্য। দর্শক বন্ধুরা, আপনাদের শুরুতেই বলেছিলাম যে ওষুধ ছাড়া ঘরোয়া উপায়ে কিভাবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা যায় তার অনেকগুলো মূল্যবান কথা আজকে স্যার আমাদের বললেন। তো আশা করি আপনারা এর মাধ্যমে যথেষ্ট উপকৃত হবেন। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা আশা করব আবার স্যারের এই অনুষ্ঠানে পাওয়ার এবং অনেক মূল্যবান কথা শোনার। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।